আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার মধ্য দিয়ে যে ভয়াবহ যুদ্ধের সূচনা হয়েছিল, অবশেষে গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এই যুদ্ধবিরতি শুধুমাত্র ইসরায়েল ও হামাসের মধ্যে নয়, বরং এটি মার্কিন নেতৃত্বাধীন এক নতুন ভূ রাজনৈতিক কৌশলের প্রতিফলন, যা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পুনর্গঠন করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পাদিত এই গাজা সিজফায়ার ডিল বর্তমানে এক নাজুক কিন্তু গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। ইসরায়েল সফরের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঘোষণা করেন যে গাজা যুদ্ধবিরতি প্রত্যাশার চেয়েও ভালোভাবে এগোচ্ছে। তার মতে, যদি সব পক্ষ চুক্তি অনুযায়ী আচরণ করে তবে এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির ভিত্তি হতে পারে। ভ্যান্সের বক্তব্য ছিল কূটনৈতিকভাবে এক পেশে, একদিকে ইসরায়েলের প্রতি সমর্থনের বার্তা, অন্যদিকে হামাসকে সতর্ক বার্তা। তিনি স্পষ্টভাবে বলেন, যদি হামাস সহযোগিতা না করে তবে তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী কৌশল স্পষ্ট। একদিকে যুদ্ধবিরতি রক্ষা ও মানবিক সহায়তার প্রসার, অন্যদিকে কঠোর অবস্থান বজায় রাখা। গাজা যুদ্ধবিরতি চুক্তি ও মার্কিন কূটনীতির নতুন অধ্যায় নিয়ে ওয়াহিদ ফারুকের প্রতিবেদন। এটি কেবল মার্কিনী নির্বাচনী রাজনীতির অংশ নয়, বরং ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতির পুনরায় সংজ্ঞায়নের অংশ, যা ট্রাম্প ডকট্রিন 2.0 নামে পরিচিত হচ্ছে। এই যুদ্ধবিরতি মূলত ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ। পরিকল্পনার দ্বিতীয় ধাপে রয়েছে গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন, একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ। এটি একটি বড়সড় কূটনৈতিক প্রকল্প, যার লক্ষ্য মধ্যপ্রাচ্যের রাজনীতিকে ইসরায়েল কেন্দ্রিক নিরাপত্তা স্থিতিশীলতায় রূপান্তরিত করা। ট্রাম্প প্রশাসন জানে হামাসকে অস্ত্র সমর্পণে বাধ্য করা প্রায় অসম্ভব, তাই তারা নিরস্ত্রীকরণ পূর্ব নিরাপত্তা অবকাঠামো গড়ার পরিকল্পনা করছে। এজন্যই ভান্স বলেছেন, হামাসকে অস্ত্র ছাড়ার আগে আন্তর্জাতিক বাহিনীকে গাজায় নিরাপত্তা কাঠামো তৈরি করতে হবে। হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়া কায়রো থেকে ঘোষণা দেন, তাদের দল চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। তিনি জানান, আমরা মার্কিন প্রেসিডেন্ট ও অন্যান্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে নিশ্চিত হয়েছি যে এই যুদ্ধ শেষ। তবে হামাসের জন্য সবচেয়ে জটিল ইস্যু হল নিহত জিম্মিদের দেহ হস্তান্তর। ইসরায়েলের দাবি অনুযায়ী হামাস এখনও ১৫ জন ইসরায়েলের মৃতদেহ ফেরত দেয়নি। হামাস বলছে তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। উদ্ধার কাজে বিশেষ যন্ত্রপাতির অভাব রয়েছে। এই মানবিক ইস্যুটি এখন কূটনৈতিক চাপের কেন্দ্রবিন্দুতে। ইসরায়েলের অভ্যন্তরে এখনও রাজনৈতিক অস্থিরতা চলছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একদিকে যুদ্ধবিরতি রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছেন, অন্যদিকে হামাসের প্রতিটি হামলার প্রতিশোধ নিচ্ছেন। রোববারের ঘটনায় ২ ইসরায়েলি সেনা নিহত হবার পর ইসরায়েল ১৫৩ টন বোমা ফেলে গাজায়, যাতে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হন। নেতানিয়াহুর মন্তব্য ছিল দ্বৈত, আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির আহ্বান। অর্থাৎ তিনি আলোচনায় আগ্রহী কিন্তু দুর্বল অবস্থান নিতে চান না। এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানেকবিকে বরখাস্ত করা হয়েছে, যিনি গাজার পূর্ণ দখলের বিরোধিতা করেছিলেন। বিশ্লেষকরা বলছেন, এটি নেতানিয়াহুর বিরুদ্ধ মত দমন নীতির অংশ। হানেকবির বরখাস্তের পর ইসরায়েলি রাজনীতিতে নতুন ফাটল দেখা দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের আমাদের বহু মিত্র দেশ গাজায় প্রবেশ করে হামাসকে দমন করতে প্রস্তুত। যদিও তিনি কোনো দেশের নাম স্পষ্ট করেননি, তিনি ইন্দোনেশিয়ার প্রশংসা করেন। এখানে ট্রাম্পের লক্ষ্য দুটি: গাজার সংকটে মুসলিম দেশগুলোকে আঞ্চলিকভাবে সম্পৃক্ত করা এবং ইসরায়েল বিরোধী মনোভাবকে প্রশমিত করা। তবে বিশ্লেষকদের মতে কোনো মুসলিম দেশ সরাসরি হামাসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে না, বরং তারা জাতিসংঘের ছাতার নিচে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে আগ্রহী হতে পারে। ইন্দোনেশিয়া, মিশর, জর্ডান ও মরক্কো ইতিমধ্যে এই ধরনের মানবিক বাহিনীতে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানায়, যুদ্ধবিরতির পর থেকে
৬,৭০০ টন খাদ্য গাজায় প্রবেশ করেছে, যা প্রায় ৫ লাখ মানুষকে ২ সপ্তাহ খাওয়ানোর মতো। কিন্তু এই পরিমাণ পুরো প্রয়োজনের ১/৩ নয়। দক্ষিণ গাজায় কিছুটা স্বস্তি এলেও উত্তরাঞ্চলে এখনও মারাত্মক সংকট। শিশু ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ পুষ্টি সহায়তা সীমিত। মানবিক সংস্থাগুলো বলছে, ইসরায়েলি অবরোধের কারণে প্রতিদিন ২,০০০ টন খাদ্য প্রবেশের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। রবিবারের সহিংসতার পর ইসরায়েল একদিনের জন্য খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়, যা আন্তর্জাতিক চাপের মুখে সোমবার পুনরায় চালু হয়। এই ঘটনাই দেখায় যুদ্ধবিরতি টিকে থাকা কতটা নাজুক। ভান্স তার সফরের সময় সিভিলিয়ান মিলিটারি কোঅপারেশন সেন্টার সিএমসিসি উদ্বোধন করেন, যা ইসরায়েলে অবস্থিত এক মার্কিন নেতৃত্বাধীন সমন্বয় কেন্দ্র। এটি গাজায় পুনর্গঠন ও সাহায্য পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ডার ব্র্যাড কুপার জানান, এখানে প্রায় ২০০ মার্কিন সেনা কাজ করছে, কিন্তু কেউ গাজার ভেতরে অবস্থান করবে না। এই কেন্দ্রটির মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইসরায়েলের ভৌগোলিক সীমার মধ্যে সরাসরি মানবিক সামরিক হাব তৈরি করল, যা মধ্যপ্রাচ্যে তাদের দীর্ঘমেয়াদের উপস্থিতির ইঙ্গিত দেয়। ভ্যান্স ও ট্রাম্পের নীতি বিশ্লেষণ করলে দেখা যায় তাদের লক্ষ্য দ্বিমাত্রিক। একদিকে ইসরায়েলকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া, অন্যদিকে ফিলিস্তিনের ন্যূনতম স্থিতিশীলতা ফিরিয়ে এনে মার্কিন কূটনীতির সাফল্য প্রদর্শন করা। এ নীতি ট্রাম্প যুগের ঐতিহ্যবাহী শক্তি দ্বারা শান্তি দর্শনেরই সম্প্রসারণ। ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে হামাসকে ধ্বংস না করে শান্তি আনা সম্ভব নয়, কিন্তু একই সঙ্গে গাজাকে সম্পূর্ণ ধ্বংস করলে আন্তর্জাতিক বৈরিতা বাড়বে। তাই সীমিত ধ্বংস যোগ রাজনৈতিক পুনর্গঠন, এই ফর্মুলাই এখন প্রয়োগ হচ্ছে। নেতানিয়াহু বর্তমানে দ্বিমুখী চাপের মুখে। একদিকে যুক্তরাষ্ট্র চাইছে তিনি আলোচনার পথে থাকুন, অন্যদিকে তার নিজস্ব ডানপন্থী জোট যুদ্ধ চালিয়ে যেতে চায়। হামাসের বিরুদ্ধে অতিরিক্ত কঠোর না হলে নেতানিয়াহু নিজের সমর্থক গোষ্ঠী হারানোর ঝুঁকিতে আছেন। আবার যুদ্ধ অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আর্থিক ও কূটনৈতিক সহায়তা কমে যেতে পারে। অভ্যন্তরীণ সমালোচকরা বলছেন, হানগেবির মতো অভিজ্ঞ নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে ইয়াসম্যান বসানো নেতানিয়াহুর কর্তৃত্ববাদী প্রবণতার প্রতিফলন। সাবেক জেনারেল গাদি আইজেনকট একে বলেছেন ৭ই অক্টোবরের বিপর্যয়ের দায় এড়ানোর প্রচেষ্টা। হামাসের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় চায় হামাস অস্ত্র ত্যাগ করে প্রশাসনিক ভূমিকা থেকে সরে দাঁড়াক, কিন্তু হামাস বলছে নিরস্ত্রীকরণের বিনিময়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া কোনো ছাড় দেবে না। এটি গাজা প্রশ্নকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে, যাতে ফিলিস্তিনি টেকনোক্র্যাট ও আরব দেশগুলোর প্রতিনিধি থাকবে। কিন্তু এই প্রশাসনকে হামাস কতটা স্বীকৃতি দেবে সেটাই বড় প্রশ্ন। পুনর্গঠন প্রক্রিয়াও দীর্ঘ হবে। জাতিসংঘ অনুমান করছে গাজায় অবকাঠামো পুনর্গঠনে অন্তত $40 বিলিয়ন প্রয়োজন। এর মধ্যে 70% তহবিল আসবে আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে, মূলত মার্কিন নেতৃত্বাধীন জোটের মাধ্যমে। এই গাজা যুদ্ধবিরতি ট্রাম্প প্রশাসনের নির্বাচনী সাফল্যের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। আগামী নির্বাচনে ট্রাম্প যদি শান্তিপূর্ণ গাজা দেখাতে পারেন, তবে তিনি শান্তি স্থাপনকারী প্রেসিডেন্ট হিসেবে প্রচারণা চালাতে পারবেন। ভান্সের সফরও এই রাজনৈতিক বার্তারই অংশ। তিনি তরুণ, যুদ্ধবিরতি সমর্থক, তবে জাতীয় নিরাপত্তায় আপোষহীন, এই ইমেজ তৈরি করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিরতি চুক্তিকে গুরুত্বপূর্ণ কিন্তু অসম্পূর্ণ বলে মন্তব্য করেছে। ফ্রান্স ও জার্মানি চায় হামাসকে নিরস্ত্রীকরণে আন্তর্জাতিক বাহিনী কার্যকর ভূমিকা নিক। অন্যদিকে তুরস্ক ও কাতার বলছে গাজার পূর্ণ সার্বভৌমত্ব ছাড়া কোনো স্থায়ী শান্তি সম্ভব নয়। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত, লক্ষাধিক আহত। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার ৮৫% মানুষ এখনও গৃহহীন। শিশুরা অপুষ্টিতে ভুগছে, হাসপাতালগুলো ধ্বংসপ্রাপ্ত এবং
পানীয় জলের ভয়াবহ সংকট। এই প্রেক্ষাপটে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা শুধু কূটনৈতিক নয়, মানবিক প্রয়োজনও বটে। বর্তমান বাস্তবতায় গাজা যুদ্ধবিরতি এক নাজুক ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। এর স্থায়িত্ব নির্ভর করবে তিনটি বিষয়ের উপর: ইসরায়েলের রাজনৈতিক সদিচ্ছা, হামাসের বাস্তববাদী আচরণ এবং মার্কিন কূটনীতির ধারাবাহিকতা। যদি ইসরায়েল গাজার নিয়ন্ত্রণে নমনীয় হয় এবং হামাস অস্ত্র সমর্পণের পথে কোনো কাঠামোগত অগ্রগতি দেখায়, তবে দ্বিতীয় ধাপ শুরু হতে পারে। কিন্তু আবারও যদি ছোটখাটো সংঘর্ষ বেড়ে যায়, তাহলে পুরো শান্তি প্রক্রিয়া ধসে পড়বে। গাজা যুদ্ধবিরতি এখন স্থায়ী শান্তি নয়, এটি কেবল একটা শ্বাস নেয়ার বিরতি। তবু এই বিরতি আগামী মধ্যপ্রাচ্যের কূটনীতির দিক নির্ধারণ করবে। ট্রাম্প ও ভান্স হয়তো নিজেদের রাজনৈতিক সাফল্য হিসেবেই এটি দেখছেন, কিন্তু বাস্তবে এটি এক জটিল মানবিক ও ভূরাজনৈতিক পরীক্ষা, যেখানে প্রতিটি পক্ষকে কেবল অস্ত্র নয়, মানসিকতাও বদলাতে হবে। গাজার মাটিতে শান্তির ফুল ফোটাতে হলে বাস্তবসম্মত নেতৃত্ব, আঞ্চলিক সহযোগিতা এবং মানবিক অগ্রাধিকারের প্রতি আন্তরিক প্রতিশ্রুতি দরকার। অন্যথায় ইতিহাস আবারও দেখবে যুদ্ধবিরতির নিচে লুকিয়ে আছে এক নতুন যুদ্ধের বীজ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।